আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আমাদের পাঠ্য বইয়ে চলে যাব। সেখানে দেখব এই জীবের বংশগতি এবং বৃদ্ধি সম্পর্কে কি আলোচনা করেছে। প্রতিটি জীবের দেহ কোষ দিয়ে গঠিত, অর্থাৎ জীবদেহ গঠনের একক হচ্ছে কোষ। তাহলে প্রতিটি জীবের দেহ কি দিয়ে তৈরি? কোষ দিয়ে তৈরি। এককোষী জীবগুলো কোষ বিভাজনের দ্বারা একটি থেকে দুটি, দুটি থেকে চারটি কোষে বিভক্ত হয়। অর্থাৎ যে সকল জীবগুলো এককোষী তাদের কোষ বিভাজন হয় এরকমভাবে যে একটি কোষ থেকে দুটি হবে, দুটি থেকে চারটি হবে। এভাবে তারা কিন্তু বংশবৃদ্ধি করে। বহুকোষী জীবের দেহকোষের সংখ্যা বৃদ্ধি হয়ে জীবদেহের সামগ্রিক বৃদ্ধি ঘটে। অর্থাৎ বহুকোষী জীবের দেহকোষ বৃদ্ধি পায় এবং সেখানে কি হয়? সামগ্রিক বৃদ্ধি ঘটে, সার্বিকভাবে এক ধরনের বৃদ্ধি ঘটে। ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর বহুকোষী জীবের জীবন শুরু হয় একটি মাত্র কোষ থেকে। ডিম্বাণু যখন নিষিক্ত হয় তখন কিন্তু বহুকোষী জীবের জীবন শুরু হয় একটি মাত্র জাইগোট থেকে। এই জাইগোট কিন্তু এক ধরনের কোষ, বা যে কোষ থেকে সৃষ্টি হয় তার নাম হচ্ছে জাইগোট। নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ এককোষী জাইগোট ক্রমাগত বিভাজিত হয়ে সৃষ্টি করে লক্ষ লক্ষ কোষ দিয়ে গঠিত বিশাল দেহ। তার মানে কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু বিশাল দেহ আমরা পেয়ে থাকি। তো এই অধ্যায়ে কোষ বিভাজনের প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা এখন এই কোষ বিভাজনের প্রকারভেদ দেখব। যেহেতু এককোষী জীব, বহুকোষী জীব এরকম আছে, তো এককোষী জীবের কোষ বিভাজন একরকম হয়, বহুকোষী জীবের কোষ বিভাজন আরেকভাবে হয়। তো জীবদেহের এই কোষ বিভাজনকে কিন্তু তিনটি ভাগে ভাগ করা হয়েছে। ভাগ তিনটি কি? অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। আবারও একটু লক্ষ্য করো, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কি আমরা যদি একটু দেখি, এই ধরনের কোষ বিভাজন ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি এককোষী জীবে হয়। তার মানে আমরা জানলাম যে এককোষী জীবে যে কোষ বিভাজন হয় সেটার নাম হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন। আর এই কোষ বিভাজনের যেখানে যেখানে হয়, যেসব প্রাণীতে হয় তাদের যদি উদাহরণ আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা। এককোষী জীবগুলো অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে। তার মানে তাদের বংশবৃদ্ধির প্রক্রিয়াটা হচ্ছে কিন্তু অ্যামাইটোসিস। এই ধরনের কোষ বিভাজনের নিউক্লিয়াসটি ডাম্বেলের আকার ধারণ করে। ডাম্বেল তোমরা যদি দেখে থাকো যে একটা মুগুর আকৃতির, এবং প্রায় মাঝ বরাবর সংকুচিত হয় ও পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়। আমরা পড়েছি যে এককোষী জীব সরাসরি কোষটি দুই ভাগে বিভাজিত হয়, অর্থাৎ একটি থেকে দুটি হয়, দুটি থেকে চারটি হয়। ঠিক একইভাবে এখানে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের সময়ও কিন্তু এই ঘটনাটি ঘটে, এবং এটা যদি আমরা একটু চিত্রে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে দেখো অ্যামাইটোসিস কোষ বিভাজনে এখানে একটি একক কোষ আছে এবং সেটা ভাঁজ হয়ে, নিউক্লিয়াসটি ভাঁজ হয়ে, সাইটোপ্লাজম ভাঁজ হয়ে সেখানে কিন্তু একটা ডাম্বেলের আকৃতি ধারণ করতে শুরু করেছে। এখানে পুরোপুরি আকৃতিটা নিয়েছে এবং এই পর্যায়ে এসে ঠিক মাঝ বরাবর জায়গাটিতে কিন্তু বিভাজিত হয়েছে। এখানে কিন্তু সেই কথাই বলেছে যে এই ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াসটি ডাম্বেলের আকার ধারণ করে এবং প্রায় মাঝ বরাবর সংকুচিত হয়েও পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অবদ্ধ নিউক্লিয়াসে পরিণত হয়। একই সময়ে সাইটোপ্লাজমও কিন্তু মাঝ বরাবর সংকুচিত হয়ে দুটি কোষে পরিণত হয়। অর্থাৎ ফার্স্টে দেখো নিউক্লিয়াসটি কিন্তু ভাঁজ হয়েছে, পরবর্তীতে এখানে সাইটোপ্লাজম কিন্তু অল্প একটু ভাঁজ ছিল, পরবর্তীতে আবার কিন্তু এখানে দেখো ভালোভাবে ভাঁজটা বোঝা যাচ্ছে এবং এ পর্যায়ে এসে কিন্তু বিভক্ত হয়ে গিয়েছে। এই ধরনের বিভাজনে মাতৃকোষী নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাই একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে।
তাই একে কি বলে? প্রত্যক্ষ কোষ বিভাজন। এরপর এসছে মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন দেখো সাধারণত উন্নত প্রাণী ও উদ্ভিদের দেহকোষে ঘটে থাকে। উন্নত প্রাণী অর্থাৎ যাদের হচ্ছে একাধিক দেহকোষ আছে এবং একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট কোষ আছে। তো এই প্রক্রিয়ায় দেখো যে মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম আকৃতির অর্থাৎ একই রকম আকৃতি হবে, সমগুণ সম্পন্ন ও সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অবদ্ধ কোষ সৃষ্টি করে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মাইটোসিস কোষ বিভাজনে একটি কোষ যখন বিভাজিত হবে অর্থাৎ কোষ বিভাজন হওয়ার পরে আমরা নতুন যে কোষ পাবো সেই আমাদের মাতৃকোষ এবং সেই অপত্য কোষ অর্থাৎ যে নতুন কোষ তাদের হচ্ছে ক্রোমোজোম সংখ্যা এবং হচ্ছে আকৃতি তারপরে গুণাগুণ কিন্তু একই রকম থাকবে। মাইটোসিস কোষ বিভাজনের ফলে প্রাণী এবং উদ্ভিদ দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায়। তার মানে কোন বিভাজনে উদ্ভিদ দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায়? মাইটোসিস কোষ বিভাজনে। এই ধরনের বিভাজনের দ্বারা উদ্ভিদের ভাজক টিস্যুর কোষের সংখ্যার বৃদ্ধি ঘটে। তোমরা বড় ক্লাসে গেলে পড়বে যে ভাজক টিস্যুটা কি। তারপর তোমাদের জানার জন্য আমি একটু বলে দিই। ভাজক টিস্যু হচ্ছে টিস্যুর একটি প্রকারভেদ এবং যে টিস্যুকে ভাগ করা যায়, ইচ্ছা অনুযায়ী ভাগ করা যায়, অথবা হচ্ছে টিস্যুটা কোষের প্রয়োজনে বা দেহের প্রয়োজনে বিভক্ত হয়, সেটা হচ্ছে ভাজক টিস্যু। তাহলে এই উদ্ভিদের ভাজক টিস্যুর কোষের বৃদ্ধি ঘটে কিন্তু মাইটোসিস কোষ বিভাজনের কারণে। এরপর এসছে মিওসিস কোষ বিভাজন। জনন কোষ উৎপন্নের সময় মিওসিস কোষ বিভাজন ঘটে, অর্থাৎ কোনো দেহে বা কোনো প্রাণীতে যখন জনন কোষ উৎপন্ন হবে তখন কিন্তু সেক্ষেত্রে মিওসিস কোষ বিভাজন ঘটে। এই ধরনের কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হলেও, অর্থাৎ এখানে কিন্তু নিউক্লিয়াসটি বলেছে পরপর দুবার বিভাজিত হয়, এখানে কিন্তু একবার বিভাজন ঘটেছে, এখানে কিন্তু পরপর দুবার হবে। ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার। দেখো এখানে কিন্তু কোষের বিভাজন ঘটেছে পরপর দুইবার আর ক্রোমোজোমের বিভাজন ঘটেছে মাত্র একবার। ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই কারণে ক্রোমোজোমের বিভাজন হয় না দেখে কি হয়, এখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এই ধরনের বিভাজনকে হ্রাসমূলক বিভাজনও বলা হয়। এখন দেখো এখানে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়েছে সেজন্য এটাকে বলেছে হ্রাসমূলক বিভাজন, আর এখানে বৃদ্ধি পেয়েছে এই কথাটি তোমাদের এখানে স্পষ্ট করে বলা নেই যে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমগুণ সম্পন্ন ক্রোমোজোম অপত্য কোষেও দেখা যায় এবং এই কারণে একে সমীকরণিক বিভাজন বলা হয়। কি বলা হয়? সমীকরণিক বিভাজন। এই কথাটি তোমাদের বইয়ে নেই, যেহেতু এখানে হ্রাসমূলক বিভাজনের কথা উল্লেখ করেছে, তোমাদের বোঝার সুবিধার্থে জানার জন্য আমি বললাম যে মাইটোসিস কোষ বিভাজন একটি সমীকরণিক কোষ বিভাজন। আর মিওসিস কোষ বিভাজন কি? হ্রাসমূলক কোষ বিভাজন। জনন মাতৃকোষ থেকে পুং ও স্ত্রী গ্যামেট উৎপন্নের সময় এ ধরনের কোষ বিভাজন হয়। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন কখন হয়? যখন জনন মাতৃকোষ থেকে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট উৎপন্ন হবে, ঠিক তখন এই ধরনের কোষ বিভাজন দেখা যায় বা হয়ে থাকে। এরপর এসছে মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য। আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো মাইটোসিস কোষ বিভাজন দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি। এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয়। মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ সৃষ্টি করে। এই ধরনের বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে। এখানে কিন্তু ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না। এই ধরনের বিভাজনে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে দুভাগে বিভক্ত হয়। কিভাবে বিভক্ত হয়? লম্বালম্বিভাবে দুই ভাগে বিভক্ত হবে। ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়ে থাকে।
তাই মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলা হয়। যেটা আমি তোমাদেরকে মাইটোসিস কোষ বিভাজন যখন বলেছি ওখানে কিন্তু এই কথাটা বলিনি, কিন্তু দেখো তোমাদের বইয়ে মাইটোসিসে যখন বৈশিষ্ট্য বলেছে তখন কিন্তু বলেছে যে ইকুয়েশনাল ডিভিশন বা সমীকরণিক বিভাজন কাকে বলে বা মাইটোসিসকে কেন এটা বলা হয়। এরপর এসছে মাইটোসিস কোথায় হয়। মাইটোসিস বিভাজন প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষে ঘটে। কোথায় ঘটে? দেহকোষে ঘটে। উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু যেমন কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল ও ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে এরকম বিভাজন দেখা যায়। তাহলে মাইটোসিস বিভাজন কোথায় কোথায় হয়? আবার একটু লক্ষ্য করো যে প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষে উদ্ভিদের বর্ধনশীল অংশের কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল, ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে। প্রাণীদেহের দেহকোষে ভ্রূণের পরিবর্ধনের সময়, নিম্ন শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের অজৈবজননের সময় এ ধরনের কোষ বিভাজন হয়ে থাকে। এখানে দেখো তোমাদের একটি চিত্র দেখিয়েছে পত্র ও মূলের বর্ধনশীল অংশে কিভাবে কোষ বিভাজন হয়। যে এখানে হচ্ছে মূলের এখানে দেখো কোষ বিভাজন কিভাবে হয়েছে, পাতায় কিভাবে কোষ বিভাজন হয়েছে। দেখো কোন কোন কোষে এই মাইটোসিস কোষ বিভাজন ঘটে না, এটি একটি মনে রাখার বিষয় এবং এমসিকিউর জন্য বা ছোট প্রশ্ন যেটাকে বলা হয় সেই প্রশ্নের জন্য কিন্তু এটা মনে রাখা অত্যন্ত জরুরি। দেখো প্রাণীর স্নায়ু টিস্যু স্নায়ু কোষে, অর্থাৎ স্নায়ু কোষে কখনোই মাইটোসিস কোষ বিভাজন হবে না। স্তন্যপায়ী প্রাণীর পরিণত লোহিত রক্তকণিকা অর্থাৎ রেড ব্লাড সেল বা আরবিসি, যার কারণে রক্ত লাল হয়ে থাকে এবং অনুচক্রিকা এবং উদ্ভিদের স্থায়ী টিস্যুর কোষে এ ধরনের বিভাজন ঘটে না। অর্থাৎ উদ্ভিদের স্থায়ী টিস্যুতেও ঘটবে না, প্রাণীর টিস্যুর স্নায়ু কোষেও ঘটবে না এবং স্তন্যপায়ী প্রাণীর পরিণত লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা এই সকল ক্ষেত্রে কিন্তু মাইটোসিস কোষ বিভাজন ঘটবে না। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা কোষ বিভাজনের এই প্রকারভেদগুলো সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছো এবং বুঝতে পেরেছো। তোমরা এখান থেকে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজন এই তিনটি কোষ বিভাজনের মধ্যে তুলনা খাতায় লিখবে, অর্থাৎ এদের বৈশিষ্ট্যগুলো লিখবে, লিখে তোমরা শ্রেণী শিক্ষকের কাছে প্রদর্শন করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।